পরীক্ষা দিছেন সবার জন্য হচ্ছে শুভকামনা। অলরেডি ১৩ তারিখ থেকে আইটিপির ভাইবা পরীক্ষা শুরু হয়ে গেছে। আজকে ১৪ তারিখ চলে গেছে। তার মানে হচ্ছে ২ দিনে প্রায় ২,০০০ করে ৪,০০০ ক্যান্ডিডেটের ভাইবা অলরেডি হয়ে গেছে। এবার ভাইবার যে একটা আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে কারণ কাকে কোন ধরনের প্রশ্ন করবে সেটা আসলে প্রেডিকশন করা যায় না। কাউকে দেখা যায় প্রশ্ন করছে এনবিআর এর চেয়ারম্যান স্যারের নাম বলুন, কাউকে হয়তো প্রশ্ন করা হয়েছে ট্রায়াল ব্যালেন্স এর নাম বলুন, কাউকে হয়তো একাডেমিক কোয়ালিফিকেশন কি এটা জিজ্ঞেস করেও বের করে দিছে। কোথাও ভাইবা বোর্ডে দেখা যাচ্ছে ৩০ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ভাইবা শেষ হয়ে যাচ্ছে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যেহেতু ক্যান্ডিডেটরা রিটেন এ হচ্ছে ভালো একটা মার্কস ক্যারি করছে, সেক্ষেত্রে অনেক সময় অনেকের হচ্ছে আবার রিটেন টাইপের প্রশ্ন জিজ্ঞেস করাটা প্রয়োজন বোধ করতেছে না। সেই কারণে এবারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে ডকুমেন্টেশন। আপনার ডকুমেন্ট যদি সব দিক দিয়ে ঠিক থাকে মানে ভেরিফাই হয়, কোন একটা ডকুমেন্ট যাতে বাদ না যায় এটা হচ্ছে আসল অবস্থা। কারণ কারো ভাইভা হয়তো ১ মিনিট হইছে, ২ মিনিট, ৩ মিনিট কিন্তু ডকুমেন্টেশন এর যে এটা হয়তো ৫ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট ধরে চেকিং হইছে। তো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টেশন এটা যাতে কোনোভাবেই কোনো ডকুমেন্ট বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ড্রেস আপ। এমনও দেখা গেছে জিন্সের প্যান্ট পরে ভাইবা দিতে চলে গেছে। অথবা ঐরকম মার্জিত পোশাক পরে যায়নি। আবার অনেকে দেখা যায় অনেক ভালো পোশাক পরে গেছে। উনারা হচ্ছে একটা অ্যাডভান্টেজ পাবে। তাই সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপারেশন এর থেকে আপনার ডকুমেন্টেশন, আপনার ড্রেস আপ, আপনার ফর্মালিটি, আপনার ভাষা ব্যবহার এইগুলো হচ্ছে আসল ইমপ্যাক্ট ফেলতেছে ভাইভাতে। তাই আরো দেখা যায় ৪,০০০ মানুষের ভাইভা হওয়ার পরও আরো প্রায় ৯,০০০ ৯,৫০০ এর মতো ক্যান্ডিডেট আছে যাদের ভাইভা ২১ তারিখ পর্যন্ত চলবে। তাই উনারা হচ্ছে যে প্রিপারেশন গুলো নিবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপারেশন এর ব্যাপার হচ্ছে ডকুমেন্টেশনটা। আর যেহেতু অনেক ক্ষেত্রে বেসিক প্রশ্ন করা হইছে যে টিডিএস কাকে বলে, ভিডিএস কাকে বলে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট নিয়ে প্রশ্ন করা হইছে, অনেকে একাডেমিক প্রশ্ন নিয়ে করা হচ্ছে। কাউকে বলা হচ্ছে আপনি কেন এই ক্যারিয়ারে আসতে যাচ্ছেন, প্রফেশনে আসতে যাচ্ছেন। এই ধরনের নানান কমন প্রশ্ন হচ্ছে। তারপরেও আপনার যেহেতু একটা বেসিক প্রিপারেশন রাখা দরকার, H2B কর্পোরেট এ আপনি পাবেন ১০১ টি প্রশ্ন একদম বেসিক থেকে আইন রিলেটেড প্রশ্ন, তারপর টপ 30 প্রশ্ন যেখানে 30 বললেও অনেক বেশি প্রশ্ন আছে। ১০০ র উপরে প্রশ্ন হবে অ্যাক্ট নিয়ে। তারপর মেজর চেঞ্জ অফ ফিন্যান্স অর্ডিন্যান্স ২০২৫ এই ৩ টা বা ৪ টা ভিডিও আপনি সিরিজে যা আছে সবগুলো দেখে যেতে পারেন, পড়ে যেতে পারেন। তাহলে দেখা যায় আপনার বেসিকটা হচ্ছে স্ট্রং লাগবে এবং আপনি যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনাকে যদি একাডেমিক প্রশ্ন করে অথবা যদি প্রশ্ন করে আপনি পেশায় কেন আসতে চান তাহলে এগুলো বেসিক প্রশ্ন আপনার নিজের মতো করে দিতে পারবেন। আর যেটা হচ্ছে কমপ্লেক্স সিচুয়েশন আমরা ভাবতাম যে হয়তো অনেক লম্বা সময় ধরে ইন্টারভিউ হবে। অর্থাৎ উনারা যেটা চাচ্ছে উনারাই ভালো জানে যে উনারা আসলে কি চাচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে যেহেতু এবার রিটেন এর মার্কস খুব ভালো, সেই কারণে হয়তো ক্যান্ডিডেটের আগ্রহ আছে কিনা, তার ডকুমেন্টেশন ঠিক আছে কিনা, তার যে অ্যাটিটিউড ঠিক আছে কিনা, এই বিষয়গুলোকেই বেশি হাইলাইট করা হচ্ছে। তাই আমার মনে হয় আপনারা যদি এই জিনিসগুলোকে গুরুত্ব দেন, কারণ আপনারা প্রতিনিয়ত দেখতেছেন বিভিন্ন গ্রুপে এটা নিয়ে খুব লেখালেখি হচ্ছে, কি ডকুমেন্ট নিচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে আরো প্রশ্ন হয় যে ডকুমেন্টেশন গুলা পিন আপ করে নিবেন কিনা, কিভাবে সাজাবেন? যেটা দেখা যায় অনেকটা কর অঞ্চল আলাদা করে বলে যে কেউ বলতেছে ছোট থেকে অর্থাৎ মাস্টার্স থেকে শুরু করে সাজান, কেউ বলতেছে ছোট থেকে বড়, মানে বিভিন্নভাবে সাজায়। সেক্ষেত্রে সলিউশন হচ্ছে আপনি যে কর অঞ্চলে পরীক্ষা দিতে যাবেন, সেইখানে হচ্ছে কি ধরনের ভাবে চাচ্ছে উনারা হচ্ছে এরকম একটা ইনস্ট্রাকশন আপনাদেরকে দিবে। তাই আপনাদের মূল কাজ সবগুলো ডকুমেন্ট ঠিক আছে কিনা সেটা চেক আপ করে নিয়ে যাওয়া। এমনও হইছে দেখা যায় নাগরিক সনদটা নিতে ভুল করে ফেলছে। তার বাড়িতে ছিল সেটা হয়তো ভুল করে ফেলছে। এখন একজন ছেলে যদি চট্টগ্রাম অথবা কুমিল্লাতে এরকম একটা হয় যে মূল সনদ নিয়ে যায় না। তাহলে দেখা যায় এটাকে আবার নিয়ে আসা ঐদিন আর কোনোভাবেই সম্ভব না। আপনারা বারবার হচ্ছে চেক দিয়ে যাবেন যে সবগুলো ডকুমেন্ট নিছেন কিনা। আরো একটা প্রশ্ন দেখে যে নাগরিক সনদ অনলাইনে হবে নাকি সেটা হচ্ছে অফলাইন হবে। মানে আপনার কাজ হচ্ছে যেখান থেকে নাগরিক সনদ দেয় সেটা অনলাইন, অফলাইন হোক নিয়ে যাওয়া। আপনি অরিজিনাল ডকুমেন্টের সাথে হচ্ছে ফটোকপি নিয়ে যাওয়া। তাহলে আর কোনো
প্রবলেম ফেস করতে হচ্ছে না। তারপরে এনআইডি থেকে শুরু করে স্বঘোষণাপত্র আমি এরকমও দেখছি স্বঘোষণাপত্র দেখা যায় নিয়ে যায় নাই। উনারা কি করছে তাও আমি উপস্থিত বুদ্ধি অনেকের দেখছি যে হ্যান্ডরাইটিং দিয়ে উনারা সুন্দর করে লেখা শুরু করে দিছে। তো হ্যান্ডরাইটিং দিয়ে লিখেও কিন্তু উনি ফর্মটা ফিল আপ করে তাৎক্ষণিক দিছে। যদি সেটা না দিত তাহলে কিন্তু সমস্যা ফেস করত। আবার এরকমও দেখা গেছে যারা হচ্ছে কোনো ছবি নিয়ে যায় নাই অথবা ছবি নিয়ে গেছে অ্যাটেস্টেড করে নাই। মানে এই ঝামেলাগুলো হচ্ছে বেশি। আর এই ধরনের ক্যান্ডিডেটরা হচ্ছে প্রবলেম বেশি ফেস করতেছে। ছবির ব্যাপারটা তো হয় কিন্তু মূল যে অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট যেটা আপনাকে নিয়েই যেতে হচ্ছে, ওখানে যদি কোনো কারণে সমস্যা হয় সেটা হচ্ছে আসলে বড় ইস্যু। আবার কোথাও কর অঞ্চলে জায়গা যাচ্ছে বলতেছে ২ সেট নিয়ে যাওয়ার জন্য, কোথাও ১ সেট নিয়ে যাওয়ার জন্য। তাই হচ্ছে আপনারা হচ্ছে ১ সেট ২ সেট নিয়ে যাবেন কোনো সমস্যা নাই। আরেকটা প্রশ্ন থাকে যে অ্যাডমিট কার্ড অথবা অ্যাপ্লিকেন্ট কপি, এনওসি এগুলো অ্যাটেস্টেড করব কিনা? আসলে এগুলো অ্যাটেস্টেড করার দরকার নাই। কারণ এনওসি হচ্ছে থার্ড পার্টি থেকে থার্ড পার্টি বলতে আমি এটা বলছি এনওসি নিছেন হচ্ছেন আপনি অন্য কারো কাছে। যেমন সেটা নিতে পারেন এমডি থেকে, সেটা হইতে পারে আপনার যে বস তার কাছ থেকে। তো সেক্ষেত্রে এটার কোনো অ্যাটেস্টেড করার দরকার নাই। আবার অ্যাডমিট কার্ড আর হচ্ছে ক্যান্ডিডেটের যে ব্যাপার অ্যাপ্লিকেন্ট কপি এটা হয়তো এনবিআর দিছে সেখানেও আর কোনো অ্যাটেস্টেড করার দরকার নাই। আপনি যেটা অ্যাটেস্টেড করবেন সেটা হচ্ছে আপনার সকল সার্টিফিকেট এবং মার্কশিট সেই সাথে হচ্ছে এনআইডি, নাগরিক সনদ সেটা স্বঘোষণাপত্র এটা আপনার অ্যাটেস্টেড করার দরকার নাই। কারণ আপনি যখন সিগনেচার দিয়েছেন সেটা হয়ে গেছে। তাই এই জিনিসগুলোকে খেয়াল রাখলে আমি আসলে জানি না রেজাল্টে কি ইমপ্যাক্ট পড়বে। কারণ কোনো বোর্ডে আমি এরকমও খবর পেয়েছি যে উনি যখন ভাইভাতে বসছে আগের সিরিয়ালে দেখা যায় সবাইকে ২৫ দিছে। আবার কোথাও দেখা যায় হচ্ছে মার্কস কি হয় এতটুকু দেখার সময়ও নাই। কাউকে হয়তো ৩ মিনিট রাখা হচ্ছে, কাউকে ১ মিনিট রাখা হচ্ছে। মানে কেন কোন কারণে ভাইভা কাকে কি প্রশ্ন করবে, কতটুকু রাখবে এটা একান্তই হচ্ছে ভাইভা বোর্ডের কাজ। সেটাতে কারো কোনো হস্তক্ষেপ নাই। আর আমাদের যেটা দরকার হয় আমাদের যে জিনিসগুলো চাওয়া সেই জিনিসগুলো যাতে সুন্দরভাবে নিয়ে যায়। আরো দেখা যায় ভাইভা হবে আরো ৫ দিন। ৯,৫০০ এর মতো। উনাদের সবাইকে শুভকামনা রেখে আজকে ভিডিওটি এই কারণে এখানেই শেষ করব। কারণ এইবার যেটা মানে ডাটার যে একটা পাওয়ার, কমিউনিকেশন পাওয়ার কারণে যে ইমপ্যাক্টটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার দেখা যায় ১ম দিন ভাইভাতে যারা মিস্টেক গুলো করছে, এগুলো সব যখন বলে দিছে আপনার কাছে যখন তথ্য চলে আসছে, তখন হচ্ছে আপনি দেখা যায় পরবর্তীতে স্টেপ নিতে পারতেছেন। কারণ আপনি একটা জিনিস চিন্তা করে যারা ২১ তারিখে ভাইভা দিতে যাবে, তারা পুরো ৬ দিন অন্যরা কি করছে, কি ধরনের প্রবলেম ফেস করছে, সব জেনে বুঝে ওনারা ভাইভা ফুটে যাবে। তার মানে উনাদেরকে আমি অবশ্যই অনেক লাকি বলব। কারণ আমার কাছে মনে হয় না উনারা কখনোই ডকুমেন্টেশন ভুল হবে অথবা দেখা যাবে উনাদের যে ড্রেস আপ এর কোনো সমস্যা হবে না। কারণ ইনফরমেশন গুলো আগেই পেয়ে যাচ্ছে। তাই সবাই আইটিবি হয়ে যাক মানে ১৩,৫০০ ওখান থেকে হয়তো দেখা যায় অনেকে দেখা যায় ১০০ র মধ্যে হয়তো ৫ জন অনুপস্থিত বিভিন্ন কারণে অথবা কারো হচ্ছে ডকুমেন্টেশন এর সমস্যা। এইগুলো হচ্ছে বড় একটা ইস্যু ছাড়া আর বাকিটা এনবিআর কি চাই হয়তো ভাইবা শেষে ১ সপ্তাহের মধ্যে হয়তো রেজাল্ট দিয়ে দিবে। তখন হচ্ছে আমরা বুঝতে পারবো। সবার জন্য আসলে শুভকামনা রেখেই হচ্ছে আজকে ভিডিও শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।